আপনারা দেখছেন দ্য কোয়ারির ইউটিউব চ্যানেল। গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দ্য কোয়ারি। সঙ্গে থাকুন, খবরে থাকুন। নমস্কার, আমি নয়ন। দ্য কোয়ারির পেজে আমরা গতকাল থেকে বেশ কিছু রাজনৈতিক আলোচনা পর্যালোচনা আমরা শুরু করেছি। এটাকে সমালোচনার আকারে নেওয়া ঠিক হবে না। এটা দ্য কোয়ারি তার বাস্তব অবস্থান থেকে জেলার বিভিন্ন স্তরে ঘুরে যে ছবিটা পেয়েছে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করেছে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি জেলা আলোচনা করব, উত্তরবঙ্গের, যেখান থেকে শুরু, অর্থাৎ মালদা, যাকে গৌরবঙ্গ বলা হতো। বাংলার রাজধানী এক সময় ছিল, বল্লাল সেন সেই সময়, এবং প্রত্যেকে সেই ইতিহাস আমাদের জানা আছে। তো মালদা শহর বলতেই দুটো বিষয় প্রথমে উল্লেখযোগ্য। একটা হচ্ছে যে বরকত সাহেবের কথা, তিনি প্রাক্তন রেলমন্ত্রী এবং ইন্দিরার জমানায় তার যথেষ্ট সুনাম, এবং তিনি ভারতবর্ষ জুড়ে কী করেছেন সেটা মালদার মানুষ অক্ষরে অক্ষরে পালন করে। আর মালদা বিখ্যাত আম, যেটা জগৎ বিখ্যাত, যেটা নিয়ে আমাদের প্রতিবেদনও প্রকাশ হয়েছে। অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা হঠাৎ করে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হলাম কেন? কারণ যেহেতু করোনা আবহ শুরু হয়েছে এবং করোনার প্রকট ক্রমশ বাড়ছে, যেখানে বিশেষ করে মালদায় সংক্রমণের সংখ্যা পজিটিভ, পুলিশও আক্রান্ত হচ্ছে, সমাজের বিভিন্ন স্তরে মানুষও আক্রান্ত হচ্ছে। তার মধ্যেই আমাদের রাজনৈতিক সমীকরণটা আমরা একটু ঝালিয়ে নিতে চাইছি। এই জেলার একদিকে ভাগীরথী, একদিকে মহানন্দা, এবং ভাগীরথী মহানন্দার যে জল ক্রমশ ফুসছে এবং যেভাবে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব মালদায় পড়েছে। মালদা বরাবরই একটু উর্বর এলাকা, যেহেতু আম এখানে প্রধান ফসল, তাকে কেন্দ্র করে সারা বিশ্বে তার প্রভাব রয়েছে এবং বাণিজ্য হয়। এবং কিন্তু এবছরে করোনা লকডাউনের কারণে আম চাষিদের মাথায় হাত, তারা বাণিজ্য সে করতে পারেনি। কিন্তু রাজনৈতিক বাণিজ্য হয়েছে। রাজনৈতিক বাণিজ্য এতটাই হয়েছে যে তোলাবাজ, সিন্ডিকেট এবং অবৈধ কারবার এবং বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে শাসক দলের নাম বিভিন্ন সময় জড়িয়েছে বলে অভিযোগ। এই জেলার একটা দিকে আছে মহদীপুর, যেটা সীমান্তবর্তী এলাকা, যেটা ভারত বাংলাদেশ বর্ডার, যেখানে লোডিং আনলোডিং এবং ওভারলোডিং থেকে প্রচুর টাকা লেনদেন হয়, যে লেনদেনের টাকা প্রায় শাসক দলের ঘরে যায়। এটা অভিযোগ। এই অভিযোগ আমরা করছি না, এটা বিভিন্ন স্তরের রিপোর্ট থেকে আমরা এটা মেনশন করছি। যাই হোক, দলনেত্রীর আমরা কমিটি গঠন দেখলাম, এবং যে কমিটি গঠনের মাথায় রেখেছেন ডক্টর মোয়াজ্জেম হোসেন, যিনি চেয়ারম্যান, আর সভাপতি হচ্ছে মৌসুম বেনিজির নূর, যিনি একসময় কংগ্রেসের সাংসদ ছিলেন, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে এসে রাজ্যসভার সাংসদ হন। এই জেলার মানুষ একটু সেন্সিটিভ হয়, স্পর্শকাতর এলাকা। এক তো গৌরবঙ্গ প্লাস হচ্ছে বাংলার প্রাচীন রাজধানী, এবং তার সঙ্গে চৈতন্যের একটা প্রভাব রয়েছে এই অঞ্চলে। রামকেলি মন্দির খুব বিখ্যাত এখানে, এবং বেশ কিছু পুরনো ভাস্কর্য, ঐতিহ্য মানুষকে আকর্ষিত করে বারবার। রাজনৈতিকভাবে যে আকর্ষণ সেটাও বেড়েছে, বাড়িনি কথা বলা যাবে না, কারণ যে মালদা দক্ষিণ, মালদা উত্তর দুটো লোকসভা। মালদা উত্তরের পরিস্থিতি আমরা সবাই জানি যে 19-এর গেরুয়া শিবিরের ধাক্কায় কার্যত ধরাশায়ী হয়েছে শাসক দল। খগেন মুর্মু সেখানকার বর্তমান সাংসদ। কিন্তু মূল যে বিষয়টা, যেখানে মূল বিষয়ে বারবার যে প্রশ্নটা উঠছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গঠন করলেন, সেই কমিটি গঠন করার পর সেই কমিটি দিয়ে 21-এর বৈতরণী পার হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে। কারণ মালদা জেলার বিস্তীর্ণ মাটিটা কার্যত কংগ্রেসের, এবং এবারে যদি 21-এ নির্বাচনে বাম কংগ্রেস জোট হয়, সেক্ষেত্রে কিন্তু শাসক দলের গলার কাটা হতে পারে এই বাম কংগ্রেস জোট। একদিকে বিজেপি, তৃণমূল এক শীর্ষ নেতার সঙ্গে কথা হচ্ছিল জেলা স্তরে, তিনি বলছেন যে বিজেপি হু হু করে বাড়ছে মহানন্দা জলের মতো। এটা বাস্তবসম্মত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দিহান নেই, কোনো সন্দেহের অবকাশও নেই। বিজেপি বৃদ্ধির কারণ কিন্তু তৃণমূলের অন্তর্কলহ, দলীয় কোন্দল, 100 দিনের কাজ, বিভিন্ন প্রকল্পের থেকে আর্থিক দুর্নীতির কথা বারবার উঠে এসছে, এবং এমন অভিযোগ উঠেছে যে এখানে অর্থের বিনিময়ে পঞ্চায়েতের প্রধান, কখনো কখনো বিভিন্ন পদে লোক বসানো হয়। অভিযোগ জেলা স্তরে তৃণমূল নেতৃত্ব অনেকেই করছেন, কিন্তু এই সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর কানে যাচ্ছে কিনা সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কারণ
যেখানে পুলিশ প্রশাসনকে দিয়ে দল পরিচালনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেই কার্যত একটা বিরোধ তৈরি হয়েছে। এই জেলার যে চরিত্র, এই জেলার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের অনেকগুলো মাথা রয়েছে, যে একটা মাথা হলে না ব্যাপারটাকে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু এখানে একদিকে বর্তমান সভাপতি মৌসুম বেনজির নূর, একদিকে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, ডক্টর মোয়াজ্জেম হোসেন, নিহার ঘোষ, দুলালবাবু এবং সাবিত্রী মিত্র, এই কয়জনের হচ্ছে তৃণমূলের শাসক দলের কোন্দলের মূল কেন্দ্রবিন্দু। তৃণমূলের একটা অংশের অভিযোগ যে মৌসুম বেনজির নূর যখন কংগ্রেসে ছিলেন, যুব কংগ্রেস ছিলেন, তিনি তখন ফেলিওর ছিলেন। সেক্ষেত্রে তার ফেলিওর মেশিনারি কতটা এই 21-এর ভোটে কাজে লাগাতে পারে, সেটা সন্দেহের একটা পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে মানুষ জোট চাইছেন কিনা সেটা পরে ঠিক হবে, বাম কংগ্রেস তাদের আসন রপার ক্ষেত্রে তখন ঠিক হবে, কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে খালি হাতে ফিরতে হয়েছে 19-এর লোকসভা নির্বাচনে। 42-এ ধাক্কা খেয়েছেন, সেটা কিন্তু মালদার উত্তর থেকে পরিষ্কার। দক্ষিণটা বেরিয়েছেন কংগ্রেস, দক্ষিণেও লড়াই হয়েছে, কিন্তু 19-এর লোকসভা নির্বাচনের পর 21-এর বিধানসভা নির্বাচনের চরিত্রটা এক নয়। এখানে আমফানের স্বার্থে প্রভাব পড়েনি, কিন্তু যেটা প্রভাব পড়েছে 100 দিনের কাজ এবং বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় এবং ব্লক অঞ্চল স্তরে বিভিন্ন দুর্নীতি যে সমস্ত বাসা বেঁধেছে, এবং প্রশাসন সেই তথ্য রাজ্য সরকারকে দিয়েছেন কিনা বা কালীঘাটে পৌঁছেছে কিনা সেগুলো নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই প্রশ্ন হচ্ছে মৌসুম বেনজির নূরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলে যারা প্রবীণ নেতৃত্বে রয়েছেন, তারা এই প্রশ্নগুলো তুলছেন। যদি আমরা মালদা উত্তরে দেখি যে বিধানসভাগুলো আছে, সেগুলো হচ্ছে যে হবিবপুর, গাজল, চাচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া এবং মালদা। এই পরিস্থিতিগুলো প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে কিন্তু ভালো নয়, কারণ এখানে লড়াই রয়েছে। 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে পরিমাণ আসন পেয়েছিল, সেখানে অনেকটা অংশ তৃণমূলে তারা যোগ দেয় এবং সেটা বিভিন্ন কারণে যোগ দেয়। বিরোধীরা অভিযোগ করে যে বলপূর্বক পেশি শক্তি দেখিয়ে, টাকার প্রলোভন দেখিয়ে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে আসা হয়েছে, কিন্তু তারা কংগ্রেসের সিম্বলে বাম কংগ্রেস জোটে তারা জিতেছিলেন। অনেক নাম আছে, যে সেই নামগুলো সাবিনা ইয়াসমিন আছে, সমর মুখার্জি, অনেক আছে নাম। কিন্তু এবারে লড়াইটা হবে টক্কর লড়াই হবে। একদিকে বিজেপি, একদিকে দুর্নীতি, একদিকে দলীয় কোন্দল, একদিকে বাম কংগ্রেস। এই মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্ভুজের মুখে পড়বেন। সংবাদ মাধ্যমের ভূমিকা তো রয়েইছে, কারণ ডিজিটাল মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কতটা গেছে সেটা যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আমরা গতকাল দুই সম্ভাবনাময় ফসলের কথা বলছিলাম। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়, আমরা তার সম্পর্কে বিভিন্ন মত তৈরি হয়েছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললাম, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই যে কোর কমিটি এবং যে লম্বা তালিকা তৈরি হয়েছে, সেটা তার প্রভাব রয়েছে এবং প্রত্যেকটি জেলায় তার প্রভাব রয়েছে। কিন্তু গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই জেলার মাটিতে সয়েল সন বলা হয় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তিনি একসময় প্রাক্তন মন্ত্রী ছিলেন। হয়তো অনেকে ভাবছেন যে আমরা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বক্তব্য পেশ করছি এখানে, দ্য কোয়ারির পেজে, সেটা করছি না। গ্রহণযোগ্যতাটা আছে যে সেটা শহরে বিভিন্ন অঞ্চলে দেখা গেছে এবং তিনি বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তুলেছেন, প্রতিবাদও করেছেন। সেক্ষেত্রে নির্বাচনের মুখে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর মতো মুখকে সামনে আনতে পারলে হয়তো কিছুটা ড্যামেজ কন্ট্রোল রিপেয়ারিং হতে পারত। সেটা কেন নেত্রী করতে পারলেন না, সেটা সময় বলে দেবে, কারণ সময়টা খুবই কম। একদিকে বিজেপির অভিযোগ যে তারা কার্যত আন্দোলন করতে পারছেন না, তারা গণ আন্দোলন করতে পারছেন না, তারা ত্রাণের করোনার সময় বেরোতে পারছেন না, এই অভিযোগ আছে। এই অভিযোগ বাম কংগ্রেসেও আছে। আবার এই অভিযোগ তৃণমূলের অন্দরও রয়েছে, যে একটা অংশ করলে আরেকটা অংশ তার বিরোধিতা করছে। এই বিরোধিতার কাটা যদি উবড়ে ফেলতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে হরপ করে বলা যেতে পারে মালদার আসন কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে যাবে না বলে এটা একদম দ্ব্যর্থহীন ভাষায় বলা যেতে পারে। কারণ এই জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী, তার কিছুটা কারিশমাটিক ইমেজে বা তার কিছুটা বাতাবরণে একটা কোন্দলের সংকট থেকে মুক্তির পথ খুঁজেছিল, কিন্তু সেটা আরও প্রকট হারে বাড়বে, কারণ মাথার ওপর রাজ্য নেতৃত্ব নেই, আছে কোর কমিটি। কিন্তু কোর কমিটি কতটা কার্যকর ভূমিকা নেবে সেটা সময় বলে দেবে। যাই হোক, সেক্ষেত্রে মালদা দক্ষিণেরও পরিস্থিতিগুলো যদি দেখি, মানিকচক, ইংলিশ বাজার, মথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামসেরগঞ্জ, চোরাচালানকারী স্বর্গরাজ্য বৈষ্ণবনগর, কালিয়াচক, মানিকচক খুব বিখ্যাত, সবাই জানে যে গরু পাচার, অস্ত্র পাচার, নানান ধরনের ঘটনার সঙ্গে সাক্ষী রয়েছে এবং সেখানে পুলিশের অভিযান
আফিং, গাঁজা, এই ধরনের বিষয়গুলোর মধ্যে কখনো কখনো শাসক দলের নাম জড়িয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছিলেন, যে প্রকল্প নিয়ে এসেছিলেন বাংলায় 11 পর থেকে, কন্যাশ্রী, সবুজ সাথী, সুফল বাংলা এবং অনেক প্রকল্প, যে প্রকল্পগুলো কার্যত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা হয়েছিল, কিন্তু কোনো না কোনো মধ্যস্থকারী নেতারা তৃণমূলের যারা শাসক দল তারা সেই জায়গাটা রিফ্লেকশন করতে পারেননি। এর ব্যর্থতা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয়। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে প্রচারে নামতে হবে, কিন্তু তার দলীয় ভেতরে যে অন্তর্কলহ, যে কাটা যেভাবে ক্রমাগত সঞ্চারিত হচ্ছে এবং যেভাবে ফুলে ফেপে উঠছে মহানন্দা নদীর জলের মতো, সেটাকে রোধ করবেন কি করে? কারণ অর্থটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক টেন্ডার নিয়ে দুর্নীতি, সেটা শুরুতে বলছিলাম, বিভিন্ন 100 দিনের কাজের সমস্যা, দলীয় কন্দল, একে অপরের বিরুদ্ধে তোপ দাগছে, একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। ঠিক এই জায়গাটাতে বিজেপি কার্যকে ঢুকে পড়েছে। আর শুধু তার বিজেপি ঢুকেছে বলবো না, যেহেতু পুরনো কংগ্রেসীদের গড়, বরকত সাহেবের গড়, বরকত সাহেব নেই, কিন্তু তার ভাই এবং তার ভাগ্নি এবং তার ভাইপো, তারাও কেউ বিধায়ক, কেউ রাজ্যসভার এমপি, কেউ আবার লোকসভার সাংসদ। সে জায়গায় দাঁড়িয়ে বাম কংগ্রেস জোট হলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মালদা, এখানে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে মোট 14টা আসন নিয়ে 2টো লোকসভা, সেক্ষেত্রে শেয়ানে লড়াই হয়ে যেতে পারে। তার জন্য দায়ী থাকবে কিন্তু নেতৃত্বের ফাটল। সেটা মৌসুম বেনিজুল নূরের জন্য যাবে না কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর জন্য হবে না মোয়াজ্জেম হোসেনের জন্য হবে, সেটা সময় বলবে। নিহার ঘোষ, দুলাল বাবু বা সাবিত্রী মিত্রের এই অন্তর্কলহ হবে কিনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে বহুবার বলতে হয়েছে তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নাও, কেউ সমস্যা মেটায়নি। পোলারাইজ হয়ে যেতে পারে এখানকার ভোটটা, একটা মেরুকরণের ভোট হয়ে যেতে পারে, কারণ হিন্দু মুসলিম এখানে যেহেতু মুসলিম একটা বৃহৎ অংশের মানুষ রয়েছেন ওখানে, কিন্তু হিন্দু কম নেই, কিন্তু মুসলিমটা একটু বেশি রয়েছে। সেক্ষেত্রে মেরুকরণের রাজনীতি না হয়ে যায়, সেটা নিয়ে এখন অনেকে ভয় পাচ্ছেন, আশঙ্কা প্রকাশ করছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কাজকর্ম করলেন সেগুলো রিফ্লেকশন না হওয়ার কারণেই ঘটনা ঘটলো, এবং তার সঙ্গে রাশ টানতে না পারার জন্যই কাজিয়া তুঙ্গে কখনো কৃষ্ণেন্দু, কখনো সাবিত্রী, কখনো মৌসুম, কখনো মোয়াজ্জেম হোসেন। এর ফসল বুনতে হবে, কারণ এখানে শুভেন্দু অধিকারী নেই। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন লড়াই করতে গেলে এই মুখগুলো ভরসা করতে হবে। কিন্তু এই মুখগুলোর মধ্যে বেশ কয়েকটা মুখের মৌসুমের সম্পর্কে মানুষের অভিযোগ যে তিনি কংগ্রেস থেকে আসা, তৃণমূলে জুড়ে বসা। আবার কেউ বলছেন যে নিহার ঘোষ তিনি নির্দল প্রার্থী ছিলেন, তিনি এখন তৃণমূলে তিনি তার মতো করে দল চালাচ্ছেন, বলে তৃণমূলটাকে মালদাতে তারা নিজেদের মতো করে পরিচালনা করছেন, এটা অভিযোগ উঠছে। এই সমস্ত অভিযোগের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চওড়া ব্যাট করতে হবে, কিন্তু ব্যাট করতে গেলে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয়, যে পিচ এবং ঘাস সুইং করবে কিনা তার জন্য যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর জন্য যে দরকার অস্ত্র, সেই অস্ত্রগুলো দুর্বল এই মুহূর্তে, কারণ প্রত্যেকে লড়াইয়ে ব্যস্ত রয়েছে। তাই সেক্ষেত্রে একটা মুখকে যদি সামনে রাখতেই পারতেন, মৌসুম বেনিজুল নূরের মুখটা কতটা রাজনৈতিকভাবে স্বচ্ছতা এবং কতটা পরিষ্কার, কতটা সাংগঠনিক, সেটা প্রশ্ন তুলছে। সেক্ষেত্রে পুরনো কোনো নেতা হয়তো, যেমন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর মতো মুখকে যদি সামনে আনতে পারতেন দল, তাহলে সেক্ষেত্রে হয়তো একটা ভোটের সমীকরণ গড়ে উঠতে পারত। অনেকের আবার কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর সম্পর্কে অ্যালার্জি আছে, কিন্তু সংগঠনটা এই কারণে করেছেন, তিনি একসময় চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের মেন্টরের পদে ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন, ফলে জেলার পালসটা বোঝেন এবং বরকত সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। প্লাস মমতা বন্দ্যোপাধ্যায় একদম অনুগামী, খুব দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, মাঝে তিনি কংগ্রেসে গেছিলেন। নির্বাচনের মেশিনারি তার হাতে রয়েছে, নির্বাচনটা তিনি বোঝেন। সেক্ষেত্রে তার হাতে যে দল সঁপে দিত কোনো দায়িত্ব তাকে যদি দিত, সেক্ষেত্রে হয়তো রাজ্যের কোনো দায়িত্ব তাকে দিয়েছেন, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে সেটা কিন্তু সময় বলে দেবে। অর্থাৎ কৃষ্ণেন্দু বনাম মৌসুম বনাম নিহার ঘোষ বা দুলালবাবু বা সাবিত্রী বা আরও যারা আছেন, কত নাম করব, সেই লড়াই যদি হয়, সেই চক্রবর্তীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ভরতে হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এক হচ্ছে অভিষেক, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুভেন্দুবিহীন হচ্ছে মালদা জেলা। কতটা ফলপ্রসূ রেজাল্ট করবে সে সময় বলবে, কারণ বাম কংগ্রেস জোটের সম্ভাবনা যেমন প্রবল হচ্ছে, পাশাপাশি মহানন্দা নদীর মতো জল ক্রমশ হু হু করে বাড়ছে বিজেপির দিকে। এর কারণ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং দুর্নীতি, দলীয় কোন্দল, অসন্তোষ, সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে শাসক দলকে একদম কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। অথচ এই সরকার কাজ করেছিলেন, এই সরকার সত্যিই মানুষের কাছে পৌঁছেছিলেন, কিন্তু না পৌঁছানোর পরেও মানুষের যে রিফ্লেকশন, সেটা না হওয়ার পিছনে যেমন তৃণমূল নেতৃত্ব দায়ী, অবশ্যই রাজ্য নেতৃত্ব দায়ী, কারণ রাজ্য নেতৃত্ব এটাকে কড়া হাতে ধরা উচিত ছিল। তাই 21-এ ওই বিজেপির স্লোগান 19-এ হাফ 21-এ সাপ, সেটা হবে কিনা বলতে পারবো না, কিন্তু বাম কংগ্রেস জোট এবং বিজেপি তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ এটা খোদ দলনেত্রী জানেন। সেক্ষেত্রে এখনও সময় আছে, যদি কোনোভাবে সম্ভব হয়
মুখ বদলের কোনো ডাক দিয়ে যদি জেলাকে রক্ষা করা যায়, বা যদি সমস্ত নেতাদেরকে একদম হুইপ জারি করে যে ভাই তোমরা নির্বাচনটা করো, কিন্তু যে যার মতো করে দল চালাচ্ছে, এটা তো মালদা জেলার সব থেকে বৈশিষ্ট্য। কেউ কারো কথা শুনতে চাইছে না। সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, একদিকে অভিষেকের ছবি রয়েছে, কিন্তু ছবিটার বাইরে যে কাজকর্ম করছে তাতে জেলার মানুষ বিরক্ত। নানান পরিষেবা নিয়ে, নানান বিষয় নিয়ে, নানান ধরনের, কারণ মালদা একটা গৌরবের জায়গা। মালদাকে নিয়ে একটা গৌরব করার মতো বাংলার সংস্কৃতি সৃষ্টির কালচারের সঙ্গে মালদার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। তারপর শুভেন্দু অধিকারী না থাকাতে মালদার বিপর্যয় বাড়বে, এটা খোদ দলনেত্রীর ভাবা উচিত ছিল। কারণ পর্যবেক্ষক পদ তুলে দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ওই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব জেলাতে একজন ভারী লোককে দরকার ছিল, ভারী নেতাকে দরকার ছিল, সেই মুখটা হচ্ছে শুভেন্দু অধিকারী। যাই হোক, অনেকের আবার বলছেন যে শুভেন্দু না থাকাতে তাদের সুবিধা হয়েছে, তারা নিজের মতো কাজ করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন, সেটা দলীয় কোন্দলটা এত সমানভাবে লম্বা লম্বা লাইন দিয়ে করতে পারবেন। অর্থাৎ দাবি উঠছে কৃষ্ণেন্দু, দাবি উঠছে মৌসুম, এই মুখ দাবি উঠছেন বিভিন্ন দল মহলে। লড়াই 21 হবে তা নিয়ে সন্দেহ নেই। বাম কংগ্রেস জোট ক্রমশ এগোচ্ছে চোরা স্রোতের মতো, আর বিজেপি ক্রমশ হু হু করে ঢুকছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কতটা কার্যকরী হবে, মানুষের কতটা কাছে পৌঁছবে, সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন। আমরা কোনো আলোচনা করছি না, আমরা যেটা বাস্তব দেখেছি সেটাই আপনাদেরকে তুলে ধরলাম। নমস্কার।